আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি পপি আক্তার। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ প্রায় ২৬% বেড়েছে, তবুও রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট কমেনি। সিএনজি চালিত যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় ৫ থেকে ৭ ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস মিলছে না। এই গ্যাস সংকটের কারণে শুধু চালকরাই নন, সাধারণ যাত্রীরাও গণপরিবহন সংকটে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এদিকে তীব্র গ্যাস সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে ব্যাহত শিল্পনগরী নরসিংদীর কারখানার উৎপাদন। প্রায় ৪০% উৎপাদন কমে যাওয়ায় কারখানাগুলোতে কমেছে লেনদেন। ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের অর্ডার হারানোর আশঙ্কাও করছেন শিল্প মালিকরা। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে শিল্প কারখানার উৎপাদন। মাধবদী, শেখেরচর ও চৌয়ালা এলাকার টেক্সটাইল, ডাইং, নিটিং ও স্পিনিং কারখানাগুলোতে গ্যাসের চাপ না থাকায় কোথাও উৎপাদন বন্ধ, কোথাও চলছে নামমাত্র। ব্যবসায়ীদের দাবি, গ্যাস সংকটে ছোট বড় প্রায় ১,০০০ শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। এখানে বাইরের বাধ্যবাধকতা আছে, লিমিটেশন আছে। যেদিন অর্ডার প্লেস করে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে আমাকে পুরো প্রোডাক্ট তাকে দিতে হবে, না দিতে পারলে একটার পর একটা ফাইন। শিল্প মালিকদের আশঙ্কা, সময় মতো বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ করতে না পারলে বাতিল হতে পারে বড় রপ্তানি আদেশ। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনও। এই $5 মিলিয়ন অর্ডার যদি আমাদের ক্যান্সেল হয়ে যায়, বুঝতেই পারতেছেন যে একটা প্রতিষ্ঠান চলবে কিনা। একটা অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে। আমরা দিনে দিনে আমাদের বায়ারের থেকে কনফিডেন্স এবং ট্রাস্ট আমরা হারাচ্ছি। যদি সরকার যথাযথ পদক্ষেপ না নেয়, আমার মনে হয় যে আগামী সপ্তাহখানেকের মধ্যে এটা একটা জাতীয় সংকটে পরিণত হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমেছে। একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় আমাদের তিতাসের গ্যাস সাপ্লাই প্রায় 450 থেকে 500 মিলিয়ন এমএমসিপি কমে যাওয়ার ফলে আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে নরসিংদী শিল্প খাতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তাই শিল্প ও রপ্তানি খাতের স্বার্থে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। আবরার মাহি, আরটিভি। 18 বছরেও জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনে হয়রানি ও দুর্নীতি থেকে মুক্তি মেলেনি সাধারণ মানুষের। টিআইবির রিপোর্টে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে 9 নম্বরে জাতীয় পরিচয়পত্র বিভাগ। এই সেবা নিতে দুর্নীতির শিকার হন 47% মানুষ। গড়ে 2,342 টাকা ঘুষ দিতে বাধ্য হন একজন নাগরিক। সচিব বলেন, এসব অনিয়মের কারণে গত 6 মাসে অনেক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ চাকরিচ্যুতিও করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র সংশোধনে অনিয়ম ও হয়রানির অন্যতম উদাহরণ গাজীপুরের শ্রীপুরে নাসিরউদ্দিন। সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তিনি মৃত। এরপর নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন দপ্তরে গিয়ে নথিপত্র সংগ্রহ করে গাজীপুর নির্বাচন অফিসে গেলেও তারা এনআইডি সংশোধন করে দেননি। কয়েক মাস ধরে ঘুরছেন আগারগাঁও নির্বাচন কমিশনে। আমি ভোট দিতে যাওয়ার সময় আমি সিরিয়াল নাম্বার পাইনি। পরে নির্বাচনের পরে আমি নির্বাচন কমিশন অফিসে গেছি, শ্রীপুর উপজেলায় গেছি। যাওয়ার পরে আমার এটা দেখে বলে আমি মৃত, যে কেন আমার এটা মৃত হলো। আমি তো মৃত না, আমি তো জীবিত। পরে ওনারা বলতেছে যে এটা হয়তো আপনার নামের সাথে নামে মিল হয়েছে, তো ওনারটা করতে যায় হয়তো আপনারটা হইতে পারে। আমার বয়স 96, এতে দিছে 88-তে। আঙুলের ছাপ না মেলা, ঠিকানা স্থানান্তর, বয়স সংশোধন এবং প্রবাসীদের এনআইডি সংশোধন করতে অনেককেই বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া গেলে ঢাকা আগারগাঁও আসেন, আগারগাঁওতে গেলে ঢাকায় এরকম ভাবে হয়রানি করতেছে। আমার এনআইডি কার্ড সংশোধন, আমার পাসপোর্ট হইতেছে না। মোহাম্মদ বসানোর জন্য আমি অ্যাপ্লিকেশন করলাম আরো 3 মাস আগে। ছেলে 9 এর নাম লিস্ট করবে, মেয়ে ইন্টার নাম লিস্ট করবে,
কিন্তু এটা জরুরি দরকার, পাচ্ছি না, ঘুরতেছি। আমার আমেরিকার মধ্যে একটু বয়সে বেশ কম ছিল, আমরা দীর্ঘদিন সৌদি আরব থাকি 31 বছর, এখন অনেক কষ্ট করতেছি, যার শেষ নাই। জাতীয় পরিচয়পত্র সেবার বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টে। দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় এনআইডি বিভাগের অবস্থান 9 নম্বরে। এই সেবা নিতে দুর্নীতির শিকার হন 47.4% মানুষ। তথ্য পরিবর্তন করতে 75.5%, নতুন আইডি কার্ড ও স্মার্ট কার্ড সংগ্রহ 39.8% মানুষ দুর্নীতির শিকার হন। সর্বনিম্ন একজন মানুষ 2,342 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। 72.4% মানুষ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দিয়েছেন। দালালকে দিয়েছেন 23.2% মানুষ। সচিব বললেন, দীর্ঘদিন জবাবদিহিতা না থাকায় এ সমস্যা তৈরি হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা অব্যাহত থাকবে। আমরা সহজ করছি যে আপনার নাম, নিজের নাম, তারপরে আপনার সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ সংশোধন, করণিক ভুল, এইগুলোর জন্য আমাদের এসওপি আছে এবং আমরা একটা আবার রিইটারেট করছি মাঠ পর্যায়ে যেন এটা নিষ্পত্তি করা যেতে পারে। অসৎ কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ করার কোনো কিছু নেই। স্পেসিফিক করে যদি বলেন, আমি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনবো। কঠোর নজরদারিতে করেছি বলেই তো মানুষের চাকরি গেছে। জাতীয় পরিচয়পত্র বিভাগের কাজে গতি আনা, হয়রানি ও দুর্নীতি বন্ধ এবং সংশোধনী প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানালেন সাধারণ মানুষ। আতিকা রহমান, RTV, ঢাকা। দুর্নীতি, লোকসান আর আমলাতান্ত্রিক জটিলতায় বারবার বন্ধ ও চালুর টানাপোড়েন থেকে মুক্তি পাচ্ছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিল। বেসরকারি খাতে ইজারা দিয়ে মিলটি পুনরায় চালুর চূড়ান্ত প্রক্রিয়া চালাচ্ছে সরকার। বহুজাতিক বিনিয়োগে দ্রুত উৎপাদন শুরুর আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জেলার অর্থনীতির চাকা বদলের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সিরাজগঞ্জের রায়পুরে 1960 সালে 75 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর জাতীয়করণের মাধ্যমে এর নাম হয় কওমি জুট মিল। মিলটি ঘিরে বদলে যায় পুরো এলাকার আর্থসামাজিক চিত্র। এখানকার পণ্য জায়গা করে নেয় বিশ্ববাজারেও। তবে দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় 2007 সালে বন্ধ হয়ে যায় উৎপাদন। 2011 সালে জাতীয় জুট মিল নামকরণ করে ফের চালু হলেও লোকসানের মুখে 2019 সালে আবারও বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে বেসরকারি খাতে ইজারা দিলেও টেকেনি 1 বছরও। তবে বর্তমান সরকার বন্ধ মিলটি আবারও চালুর উদ্যোগ নেয় আশার আলো দেখছেন বেকার শ্রমিক ও স্থানীয়রা। খুব জাগতন্ত 3টা শিফট চলতো, ওভারটাইম চলতো, এমনকি রোজার মাসে ইফতার করে পরেও আমাদের 2 ঘন্টা করে ওভারটাইম দিত। 5,000 লোক বেকারত্ব বরণ করছে, এরা আবারও এখানে কাজ করতে পারবে, এই মিলের প্রাণ আবারও ফিরে আসবে। আমরা আশায় বুক বেঁধে রয়েছি যে আমরা মিলটা চালু হলে আমরাও কর্মসংস্থান করতে পারবো। সম্প্রতি মিলটি পরিদর্শনে যান বস্ত্র ও পাট এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এ সময় 30 বছরের জন্য ইজারা দেওয়ার মাধ্যমে দ্রুতই মিলটিতে উৎপাদন শুরুর আশ্বাস দেন তারা। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। আমরা যুদ্ধ করছি যে এগুলোকে আবার জাগানোর জন্য। তা আমরা যেগুলো করব সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করব, একটা চিরস্থায়ী ব্যবস্থা করব। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে টেকসই পরিকল্পনায় চালু হলে জাতীয় এ জুট মিল ঘিরে সিরাজগঞ্জের শিল্প ও অর্থনীতিতে ফিরবে প্রাণ, এমনটাই মত সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV। ময়মনসিংহ শহরের ফুটপাত থেকে মাসে চাঁদা তোলা হয় অন্তত 24 লাখ টাকা। একটি দোকানকে দৈনিক চাঁদা দিতে হয় গড়ে 200 টাকা। নগরীর গাঙ্গিনাপাড়া, চরপাড়া মোড় ও বাউন্ডারি রোড এলাকার অন্তত 400 অস্থায়ী দোকান থেকে এসব চাঁদা তুলছে একটি প্রভাবশালী মহল। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ময়মনসিংহ মহানগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকাগুলোর ফুটপাত দখলের চিত্র এটি। বিনা পুঁজিতে এই ফুটপাত থেকেই চাঁদাবাজদের পকেটে যায় মাসে অন্তত 24 লাখ টাকা।
কেবল নগরীর গাঙ্গেরাপাড় এলাকায় ফুটপাতে দোকান রয়েছে ৩ শতাধিক। এক একটি দোকান থেকে দৈনিক গড়ে আদায় করা হয় ২০০ টাকা। এই হিসেবে কেবল গাঙ্গেরাপাড় থেকেই মাসে তোলা হয় ১৮ লাখ টাকা। এমন বাণিজ্য চলে নগরীর বাউন্ডারি রোড, চরপাড়া মোড়সহ ব্যস্ততম এলাকাগুলোতে। ফুটপাত থেকে প্রতিদিন ব্যবসা করছে পুলিশ প্রশাসন, প্রতিদিন মাসে এক একজনের কাছ থেকে ২০০ টাকা করে প্রতি মাসে লাখ লাখ টাকা নিচ্ছে, কিন্তু ফুটপাত যানজট নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ফুটপাথের অত্যাচারে এবং এই দোকানের অত্যাচারে আমাদের জীবন দুর্বিষহ হয়। অভিযোগ রয়েছে স্থানীয় সিন্ডিকেটের মদদে দীর্ঘদিন ধরে চলছে এই হকার ব্যবসা। তবে পুলিশ বলছে ফুটপাত দখলমুক্ত করা তাদের কাজ নয়। এটা আসলে রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের। আর এছাড়া এখানে যে ধরনের অপরাধ ঘটে বা পুলিশের সংশ্লিষ্টতা যেগুলো আছে সেগুলো যদি সুনির্দিষ্ট প্রমাণ সহ আমাদের কাছে উপস্থাপিত হয়, আমরা সেগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। ফুটপাত থেকে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, কারা টাকা তোলে তার প্রমাণ রয়েছে পুলিশের কাছে। আমার কাছে প্রমাণ সহ আছে কারা এখান থেকে সুবিধা গ্রহণ করে। আর এই কাজটা অবশ্যই সিটি কর্পোরেশনের না। আমরা জনগণের স্বার্থের কারণে এই কাজ সমাপ্ত হই। আইন শৃঙ্খলা জনিত কোনো কাজ মানুষের সিটি কর্পোরেশনের না। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের পুনর্বাসন এবং চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের প্রত্যাশা, পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে দ্রুত ফিরবে নগরের ফুটপাত ও সড়কের স্বাভাবিক পরিবেশ। সাকিব আল হাসান, RTV। রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুবছড়ি যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা, শোভা এবং শান্তিরঞ্জন চাকমা। এতে গুরুতর আহত অবস্থায় বিকাশ এবং সুমন চাকমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্রমিক হতাহতের ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং এর সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড BSRB। শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন BSRBর মহাপরিচালক ASM শফিউল আলম তালুকদার। এই স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এ সময় তিনি বলেন, গত শুক্রবারের ভয়াবহ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কারখানাটির কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে। সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ পাওয়া গেছে এই ইয়ার্ডের বিরুদ্ধে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। RTV সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।